সো আমাদের এখানে আসলে এমন একটা বইয়ের দোকানে আসলে পাচ্ছি এখানে এই ধরনের লাইব্রেরি এত সুন্দর বই একসাথে পাওয়া যায় না। দোকানটা খুঁজতে আমরা অনেক খুশি আসলে এখানে এসে ভালো ভালো বই পাওয়া যায় অনেক এমন এই ধরনের বইয়ের দোকান ধন্যবাদ। এটা কি আমাদের এখানে কেউ পেইন্ট করছে? না। এগুলোতে 100? হ্যাঁ। সেম প্রাইস। চেহারা সুন্দর হলে পরে বেজান হবে না থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, এই যে মুরানুটা নাকি সব ব্যবহার করছি আমি। এটা কই এখানে যে বারকোডটা মাঝারি কত ওই যে কোথায় লেখা আছে এই যে আমরা সব ও আমি আপনাকে পরে দেখাই দিলাম। এটা নাম্বার দেখে নেয়, ওখানে নাম্বার লেখা নাই। এটা শেষ। হ্যাঁ, এটা নাম্বার নাই। বসতে গিয়ে কিভাবে বসতে অনেকে নানা ভ্রমণ লেখার চেষ্টা করছি। এই পামাটা আমরা ওই আকারে কিন্তু প্রথম ওই আকারে বঙ্গদর্শনের গল্পটা আপনাদেরকে বলবো। এটা বঙ্গদর্শনে বেরোচ্ছে 1880 মানে হচ্ছে রবীন্দ্রনাথের আবির্ভাব কিছু সাহিত্য তখন হয়। আমরা প্রেক্ষাপটটা যদি চিন্তা করি তারপরে বঙ্কিমবন্ধুর দাবি বেড়াচ্ছেন সংখ্যার্থী। তো এইরকম একটা জায়গায় হচ্ছে এই বইটা বেরোবে। এই বইটা যোগ করতে চান মিস করবেন, কারণ এই বইটা না পড়া থাকলেও যদি কোনো সম্পর্ক আলোচনা করতে চান সেটাও আপনি তখন ইংরেজ সমাজে সাহেব সমাজে এই এই প্রবন্ধটা নিয়ে পোস্টেড হন। ফাইনালি পোস্টেড হয়ে এই পালামোটা উনি তুমি একটা ধূম্রজাল। সঞ্জীব আদৌ বিবাহিত ছিল, তার সন্তান আদি ছিল কিনা সেটাও জানা যায়, কারণ বর্তমান এবং বঙ্গদর্শন পত্রিকাটা তারপরে ত্রৈমাসিক, তারপরে 6 মাসে একটা এরকম বের হলো। তো বঙ্গদর্শনের সম্পাদক হলেন হচ্ছে আপনারা বইটা দেখবেন প্রথম প্রবন্ধ দ্বিতীয় প্রবন্ধ এভাবে লিখে। তো এই হচ্ছে মোটামুটি পালামৌলি, মানে ওদের বাবা মারা যাওয়ার 2 বছরের মধ্যেই নষ্ট হয়ে গেল এবং বঙ্গদর্শন অনেক। এই বিষয়টা কিছুদিন আগে আমরা যে প্রাঙ্গণটায় বসছি আমি একটা নাম আমরা কি সেটা হচ্ছে সন্দীপ চট্টোপাধ্যায় পালাম। এই বইটা দেখার আগে একটু সন্দীপ সম্পর্কে একটু বলতে চাই। সন্দীপ চন্দ্র চট্টোপাধ্যায় যা বলছে, মানে এটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট
এবং আমরা জানি যে এটার ভবিষ্যৎ নিয়েও আমাদের শঙ্কা আছে, যে পড়ার বিষয়টা নিয়ে এখন সব আপডেট পাবেন। আমরা মানে আপডেট খুব বেশি দিতে পারিনি, কারণ আমরা কানেক্ট করতে ধন্যবাদ রিগান ভাই। সেলিম, গভীরতা যদি থাকে তাহলে অল্প সময়ে সম্ভব হয় সেটা। তো সেই জায়গা থেকে সেলিম ভাইরা সেলিম ভাই অত্যন্ত ডেফিনেটলি এটা একটা প্রতিষ্ঠান, এটার একটা আপনার হচ্ছে যে চলার ব্যাপার থাকে। ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়ছি এবং পড়ার আগ্রহ আরো কমে যাচ্ছে। সেই জায়গাগুলো গল্প আগের বিহার, এখন সেটা ভেঙে ঝাড়খণ্ড হয়েছে। ঝাড়খণ্ডের একটা পরগনা পালামু শিবা করার প্রয়োজন পড়ল। তো ঢাকায় আমরা দেখি যে সাহিত্যের অনেকগুলো চর্চা বা ব্যাপার ঘটে। তো এখানে আসার পরে আমি কিছুদিনের জন্য এখানে এসেছি। তো আসার পরে মনে হলো যে একটা চক্র আমরা যদি করি, কক্সবাজারে আমরা জানি যে সাহিত্যের জন্য একটা দারুণ জায়গা, এবং আরাকানের সাহিত্য সম্পর্কে আমরা জানি যে আরাকান রাজদরবারে এক সময় কক্সবাজার চিটংয়ের থেকে দৌলত কাজী থেকে আরও অনেক মানুষজন এখান থেকে গিয়েছেন আরাকান সাহিত্য সভায়। তো এরকম একটা উর্বর সাহিত্যের জন্য উর্বর ভূমিতে কক্সবাজারে আমরা একটা কিছু শুরু করি, তারপরে এটা গতিতে চলবে। তো শুরুতে একটু আমরা স্বাগত বক্তব্য শুনবো। স্কুলের পরীক্ষা একদিন চেঞ্জ করে দিয়েছে, তো সেটা সঞ্জীব মানে বঙ্কিম সঞ্জীবকে বলেছে যে পরীক্ষা তো আজকে হবে না, পরের দিন হবে। তো পরের দিন যখন বঙ্কিম পরীক্ষা দিতে যাচ্ছে, সঞ্জীব দাবা খেলতেছিল, বলতেছিল যে চলো পরীক্ষা দিবা ভাইয়া। কিন্তু ওই সময় তো পড়াশোনা করতো বাঙালির মধ্যে খুবই কম সংখ্যক একটা মানুষ। মানে চিন্তা করেন সেটা 1840-42 যদি আমরা চিন্তা করি, জন্ম 34-এ, আমরা 6 বা 8 বছর, কারণ ওই সময় একটু দেরিতেই মানুষ স্কুলে যেত। তো ওই 1840-এর দশকে তো কেউ পড়তো না। বা ওই সঞ্জীবের বন্ধু বান্ধবরা বলতেছে যে তোমার ভাই এসে বারবার খেলায় বাগড়া করে, ওকে মাইট দাও। তো সে বন্ধুদের কথায় কনভিন্স হয়ে পরীক্ষায় যায় নাই, এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরকম একটা ক্যারেক্টার, খেয়ালি ক্যারেক্টার ছিল সঞ্জীবের। তো এই করেই আসলে সে তারপরে তার বাবা তাকে কলকাতায় পোস্টেড ছিল, তার বাবা তাকে কলকাতায় নিয়ে ওইখানে পড়াশোনা করান। তার বাবা যেহেতু কয়েকদিন পর বদলির চাকরি ছিল, সে সঞ্জীবের এই কারণে বিভিন্ন জায়গায় কয়েকটা স্কুলে এবং কলেজে ভর্তি হতে হয়, এবং তার পড়াশোনা এভাবেই হয়। এখন সঞ্জীব হঠাৎ করে লিখতে আসলেন কেন? লিখতে আসলেন একদমই ঘটনাচক্রে। সঞ্জীব ছোটবেলা থেকে যে খুব শিল্প সাহিত্য, রবীন্দ্রনাথের মতন যে চর্চার ভেতর ছিল, ব্যাপারটা তেমন না। একদমই আকস্মিক কিছু ঘটনার ভেতরে। ঘটনার এক হচ্ছে, ভদ্রলোক বেঙ্গল রায়ট নামে একটা প্রবন্ধ লিখে। এই প্রবন্ধটার বিষয় ছিল তখনকার বাঙালি সমাজের অবস্থা। একসাথে আমরা যখন উঠা বসা করতাম, কিংবা আপনার হচ্ছে যে বিভিন্ন চর্চার সাথে জড়িত ছিলাম। ইনফ্যাক্ট এটা ঢাকা কেন্দ্রিক ছিল, এবং আমার মনে হয় যে ওই সময়টা 2000 থেকে 2005, 6, 7 পর্যন্ত আমি মূলত ঢাকায় ছিলাম, তারপরে ঢাকার বাইরে চলে আসা। তো ওই সময়টা এত বেশি আমার কাছে, মানে এখন তো মনে হয় যে খুবই ক্ষুদ্র একটা সময় আমি ওই সময়টা কাটিয়েছি, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে, যেখানে মূলত ওনাদের সাথে আমার পরিচয়, বা আমাদের পুরো সার্কেল যারা ছিলাম আমরা এখানে, যাদেরকে আজকে আপনারা অনেকেই নামে চিনবেন, আমাদের মোটামুটি জাতীয়ভাবে তারা অনেক পরিচিত। তো ওই সার্কেল ওখান থেকেই সমৃদ্ধ হওয়া, যতটুকু মানে অ্যাটলিস্ট আমাদের যেই ওরিয়েন্টেশনটা হয়েছে, তো সেটার কিন্তু একটা আমার মনে হয় যে লিগেসি এটা। এবং আজকে যখন দেখা হয়েছে আমার সাথে সেলিম ভাইয়ের সাথে, আমি আসলে একটু অবাক হয়েছিলাম। আমি প্রথমে চিনতেও পারি নাই যে কোথায় ওনার সাথে আমার দেখা হয়েছে। তো পরে যখন সামান্যতেই যখন পরিচয়টা আমি পাই, তখন আসলে ওই গভীরতাটা আর মাপা যায় নাই, যে ওই গভীরতাটা আসলে এই 1 সপ্তাহ কম সময়ের মধ্যেই এই ঘটনাটা ঘটায় ফেলছে। যে উদ্যোগ হচ্ছে এটা, যেটা আজকে দেওয়া হচ্ছে, দরিয়া যে সংগঠনটা কাজ করবে, আমি দরিয়ার সাফল্য কামনা করব, যে এটা যেন অনেক দিন ধরে এই কাজটা করে যেতে পারে, স্থানীয়ভাবে যেন এটার একটা বলবো যে ওনারশিপ তৈরি হয়, যে যারা স্থানীয় আছে তারা যেন এটার সাথে সম্পৃক্ত হয়, এবং তারা যেন এটাকে এগিয়ে নিয়ে যায়।
এটা একটা মূল উদ্দেশ্য থাকবে। স্থান কোনো বিষয় না। আমি যেমন খুবই আমি আসলে দ্বিতীয় লোক, প্রথম লোককে, এটা হচ্ছে স্টেশন। সিফাত আপু আজকে এখানে নাই। স্টেশন হচ্ছে প্রথম পরিবেশ তৈরি করার যে কারিগর সে, এবং সিফাত আপুর পরে আমিও এখানে যেহেতু বই নিয়ে কাজ করতেছি, তো আমরা ভাবছি যে সামগ্রিকভাবে একটা পরিবেশ তৈরি হোক। ঠিক আছে, তাতে কি হবে, আমাদের যারা পাঠক তারা কিন্তু বড় পরিসরে এই আপনার কন্টেন্টগুলো অ্যাক্সেস করার সুযোগ থাকবে, এবং আমাদের মনে হয় যে ভেরিয়েশনগুলো আমরা বেশি দিতে পারবো। তো ওই জায়গা থেকে লোকেশন কোনো বিষয় না। আজকে খুব ছোট জায়গায় বসছি, আমরা আস্তে আস্তে বড় জায়গায় যাব। আমরা আরও কিছু নতুন কিছু ধারণা নিয়ে আসবো, যেমন চলচ্চিত্র, এই বিষয়টা দেখার একটা সময় খুব প্রচলন ছিল, যেটা এখন একেবারেই নাই। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই। আছে দুইটার মধ্যে, এবং দুটার মধ্যে কানেক্ট করা যায় অনেক ক্ষেত্রে। আমি যখন বলবো তখন বোঝা যাবে আর কি। তো বইটা শুরু তো উনি বলেছে যে মানে 6টা প্রবন্ধ আকারে। তো প্রথম প্রবন্ধে দেখা যায় যে কিস্তি আকারে, এবং ওই প্রবন্ধ করে লেখা আছে, প্রথম প্রবন্ধ, দ্বিতীয় প্রবন্ধ, এরকম করে লেখা আছে। তো বঙ্কিমের সাথে, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে আমার একটা মিল আছে আমার জবের ক্ষেত্রে। সঞ্জীব কিন্তু প্রথমে ইনকাম ট্যাক্সের একজন পর্যবেক্ষক ছিলেন। পর্যবেক্ষক মানে ইন্সপেক্টর, আমি কিন্তু ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। তো সেই দিক থেকে মিল আছে। এবং পরে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হন, সেখান থেকে আবার সাব রেজিস্ট্রার হন। মানে এখন সবচেয়ে প্রভাবশালী পোস্টগুলো উনি ক্যারি করেছেন, এবং সবগুলো হচ্ছে রাজস্ব রিলেটেড। তো এটাও কানেক্ট করা যায় আর কি। তো উনি ভেবেছেন, যখন ওনার পোস্টিং হয়, উনি ভেবেছে যে পালামো হচ্ছে বড় রকম একটা শহর। উনি সেখানে রওনা দেন, এবং যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে উনি একটা গাড়ি জুটান, এবং সেই গাড়িতে করে যাচ্ছেন। তখনকার দিনে 2-3 দিন লেগে যেত পালামো। কলকাতা থেকে উনি রওনা দিয়েছে, 3-4 দিন লেগে যেত। তো উনি কিছু দূর যাওয়ার পরে, আমি একেবারে ধরে মাঝখানে ধরে মানে রেফার করে হয়তো বা বলবো, বা কোনো সময় কাহিনীটা বলবো। তো উনি একবার যাচ্ছে, মোটামুটি সাহেবদের মতোই, তো যেহেতু উনি গভর্নমেন্ট জব করেন ওই সময়, তো সাহেব সাধারণত ওই সময় বলা হতো ইংরেজদের। কিন্তু উনি যখন পালামোর কাছাকাছি একটা জায়গায় যান, এবং ওটি পানি দিয়ে একটা ছোট নদী পার হইতে হয়, তখন সবাই ওইখানে যে আদিবাসীরা, তারা সবাই ওনাকে সাহেব বলা শুরু করে। তো উনি বলে, আমি তো সাহেব না, সাহেব হচ্ছে সাদা চামড়ার মানুষ। বলে, না তুমিই সাহেব। আমরা বলে, আমি তো বাঙালি পাবো। কয়, না না, গাড়িতে যেহেতু চড়েছ তুমিই সাহেব। দূরে সরে গেছে, কিন্তু আমার মনে হয় না যে কোনো লেখক আরেকজন লেখকের আলোর জন্য নিজেকে দূরে সরে রাখবে বা তার প্রতিভাকে বিকশিত করতে পারবে না। আমরা এই দিক থেকে যদি বলি, আহমেদ সবাকে যদি ধরি, আহমেদ সভা তো হুমায়ুন আহমেদকে যে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করছে, আমরা অনেক বইতেই পড়তে পারি, অনেক সমালোচক, অনেক সলিমুল্লাহ সাহেব সবসময়ই বলে। এছাড়া তার সমসাময়িক আরও যারা ছিল, ইন্দাল্লাহ মিলন, সকলের ক্ষেত্রেই সে অনেক সহযোগিতা করছে। কিন্তু এখন যদি আমরা এই 2024 সালে আসি, বিশেষ করে 2020-এর পর থেকে আহমেদ সফার লেখা নিয়ে তরুণরা যে পরিমাণ পড়ে, তরুণদের আহমেদ সফা সম্পর্কে যে পরিমাণ একটা পজিটিভ ধারণা, এটা অন্য সময় আমার মনে হয় না। যদি আহমেদ সফা জীবিত থাকা অবস্থাটা যদি এত হতো, তাহলে আহমেদ সফা খুব বেশি খুশি হতো। কিছু কিছু লেখক থাকে যারা সবসময় চান নিজেকে আড়াল করে রাখে। সঞ্জীব ছিল সেই রকম। আর রবীন্দ্রনাথ যেটা বলছে, গৃহীপনার ব্যাপার, যে ঘরের কাজ যারা করে একজন, এখন এটা হচ্ছে পুরোটাই রুচির ব্যাপার। আমি আমার ঘরটাকে কীভাবে সাজাবো, এটা আমার কাছে কম জিনিস আছে, আমি কম জিনিস দিয়ে সাজাইছি। আমার কাছে বেশি জিনিস আছে, আমি বেশি দিয়ে সাজাইছি। আমার ইচ্ছা হয়নি, আমি সাজাইনি, একখানে ফেলে রাখছি। এটা একটা সৌন্দর্য।